আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্ব অর্থাৎ চতুর্থ পর্ব, শেষ পর্ব আলোচনা হবে। আমরা ইতিপূর্বে 3টি লেকচার দিয়েছি দ্বিতীয় অধ্যায়ের উপরে। আজকে শেষ আলোচনা আজকে হবে। তোমরা গত দিনের পড়া কমপ্লিট করেছো? জি স্যার, এসডব্লিউ করেছি। আচ্ছা, বাড়ির কাজ চলছে। হয় নাই না? হয়েছে? না স্যার, করেছি। হ্যাঁ, বাড়ির করেছো। কাজ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আলোচনা হবে মূলধন ও সংগঠন। তবে গতকালকে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেগুলো আজকে একটু প্রশ্ন করছি। আহ অনন অননকে ধরবো আগে। অনন, বলো শ্রম গতিশীলতা কাকে বলে? তুমি জানো হচ্ছে শেষের বাড়ির কাজ কিন্তু এগুলোই দেওয়া ছিল, যা ছিল তাই আজকে জিজ্ঞাসা করার কথা। শ্রম স্যার গতিশীলতা আমি কাকে বলবো। বলে? হ্যাঁ, কে বলবে, বলো। স্যার, শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, তারপর এক পেশা হতে অন্য পেশা, এক শিল্প হতে অন্য শিল্প এবং এক পদ থেকে অন্য পদের পরিবর্তনকেই শ্রমের গতিশীলতা বলে। আচ্ছা, ঠিক আছে। এরপরে সিয়াম বলো, শ্রম বিভাগ কাকে বলে? সিয়াম। স্যার, উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কাজকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রম বিভাগ বলে। তুমি কি দেখে বললা নাকি না দেখে বললা? অনেস্টলি বলো। দেখে বলছো? হ্যাঁ, এখন তোমার বলার ধরনটাই বলছে যে তুমি দেখে বললা, ঠিক আছে না? তুমি না দেখে এসডব্লিউ করেছি। তুমি জাস্ট বুঝবে যে শ্রম বিভাগটা কাকে বলে। শ্রমের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রমগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করার নামই হচ্ছে শ্রম বিভাগ, ইয়েস স্যার। ঠিক আছে না? ইয়েস স্যার। রাইট। জিনিসটা তারপরে বুঝেছিলাম। হচ্ছে আহ এই অলিদ, বলো শ্রম কাকে বলে? অলিদ, শ্রম কাকে বলে? তুমি যা বুঝবে তাই বলবে। স্যার, এই জিনিসটা পারবো না স্যার। কোনটা পারবে? শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি? স্যার, এই দুইটা পড়া হয়নি। জটিল শ্রম বিচার করছি, আঞ্চলিক শ্রম বিভাগ। বলো জটিল শ্রম বিভাগ কাকে বলে? স্যার, একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি, মানে উৎপাদনের জন্য মানে নির্দিষ্ট ব্যক্তিদের উপর যে যে কাজগুলো যে হুম। বুঝে স্যার বলতে পারতেছি। আচ্ছা, এরপরে তানভীর বলো। তানভীর বলো জটিল শ্রম বিভাগ কাকে বলে? তানভীর, তানভীর আছো? আচ্ছা, অনন বলো দিকে আঞ্চলিক শ্রম বিভাগ কাকে বলে? অনন। স্যার, আমি বলি। হ্যাঁ হ্যালো বলো। স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যালো শোনা যাচ্ছে, বলো অনন বলো। স্যার, আমি এতক্ষণ কথা বলছিলাম স্যার, শুনতে পাচ্ছিলেন না? না না না, না বলো। স্যার, আঞ্চলিক শ্রম বিভাগ বলছিলেন স্যার। হ্যাঁ। এটা হচ্ছে স্যার মানে মানে অঞ্চলগত আর জলবায়ুগত সুবিধা বিদ্যমান থাকার কারণে কোনো দেশ বা এলাকায় যে মানুষ ওইখানকার যে সুবিধার মানে জলবায়ুগত সুবিধা পাওয়ার মাধ্যমে যে সকল উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করে ওইগুলোই হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। যেমন স্যার জুম চাষ, হ্যাঁ ওইটা হ্যাঁ হচ্ছে স্যার পাহাড়ি এলাকায় করা সম্ভব, এর জন্য হ্যাঁ, ওইখানকার লোকেরা ওইটা ভালো মতো করতে পারে। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি করেছো তোমরা। আজকে আলোচনা হবে শেষ পর্ব, চতুর্থ পর্ব, মূলধন কি, এর বৈশিষ্ট্য গুরুত্ব, সংগঠন কি, এর বৈশিষ্ট্য গুরুত্ব। তোমরা জানো যে আমরা আলোচনা করছি উৎপাদনের উপকরণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। উৎপাদন বলতে হচ্ছে নতুন কিছু সৃষ্টি বা তৈরি। মানুষ নতুন কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না। মানুষ শুধু প্রাকৃতিক যে সকল সম্পদ রয়েছে সেই সম্পদগুলোর একটি আকার, আকৃতি, রূপ ইত্যাদি পরিবর্তন করে এক রূপ থেকে আরেক রূপ দান করে। যে রূপান্তরিত বস্তুগুলো মানুষের অভাব বা চাহিদা মেটাতে পারে
এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়, কি তাই না? সেটাই হচ্ছে উৎপাদন। তা উৎপাদন করতে চাইলে মানুষকে কিছু উপকরণ ব্যবহার করতে হয়, সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, কি তাই না? তো আমরা ভূমি, শ্রম এবং ভূমি এবং শ্রম নিয়ে আলোচনা করেছি, আজকে মূলধন এবং সংগঠন নিয়ে আলোচনা হবে। দেখো, মূলধন কাকে বলে? যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে, তাই হচ্ছে মূলধন। যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে, তাই হচ্ছে মূলধন। তোমার বাসা বাড়িতে যে সকল সম্পদ রয়েছে, এগুলো যদি অর্থ উপার্জনের কাজে ব্যবহার করা হয়, সেই যেগুলো সম্পদ ব্যবহার করা হবে সেগুলোই হচ্ছে মূলধন। আর যেগুলো অর্থ উপার্জনের কাজে ব্যবহার করা হবে না, সেগুলো মূলধন হিসেবে ব্যবহৃত হবে না। যেমন ধরো যে তোমার বাবা হচ্ছে 50,000 টাকা মাসিক ইনকাম, 50,000 টাকা অর্থ উপার্জন করে থাকে। 50,000 টাকার মধ্যে 20,000 টাকা বাড়িতে খাওয়ার জন্য বা বাড়ির ভরণ পোষণের জন্য ব্যবহার করা হয়, আর বাকি 30,000 টাকা অন্য কোনো খাতে বিনিয়োগ করে থাকে, যেখান থেকে অর্থ উপার্জন করবে। তাহলে কি বাবার কাছে কি, তোমার কাছে কি মনে হয় যে বাবার 50,000 টাকাই কি মূলধন, নাকি 30,000 টাকা মূলধন, কোনটা? শুনতে পাচ্ছ তোমরা? না বুঝলে বলো। স্যার আরেকবার বলেন। বাবা 50,000 টাকা ইনকাম করে, এর মধ্যে 20,000 টাকা বাড়ির ভরণ পোষণের জন্য লাগে, আর বাকি 30,000 টাকা অন্য কোথাও বিনিয়োগ করে, তাই না? অথবা একটা খামার দিল, 30,000 টাকা দিয়ে খামার দিল। তাহলে বাবার কত টাকার, কোন টাকার পরিমাণটাকে আমরা মূলধন করবো? 20,000, স্যার 30,000 যেটা না সে বিনিয়োগ 50,000? করছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? 30,000 টাকা। 30,000 টাকা। 30,000। 20,000 টাকা আমাদের অর্থ উপার্জনের কাজে ব্যবহার হচ্ছে না, সুতরাং এই টাকাটাকে আমরা মূলধন বলবো না। এই জন্য এরকম প্রশ্ন পড়ে যে সকল অর্থই কি মূলধন? না। তোমার পকেটে যদি 50 টাকা, বাবা যে 50 টাকা যাওয়া আসার জন্য দিয়েছে রিক্সা ভাড়া, সেই টাকাটা তোমার মূলধন নয়। তার কারণ হচ্ছে যে এখানে ব্যয় করার বিনিময়ে তুমি কোনো কিছু পাবে না, কোনো অর্থ উপার্জন হবে না। সুতরাং এই অর্থটাকে আমরা আমরা মূলধন বলবো না। এই জন্য বলবো যে অর্থের যে অংশটুকু পুনরায় অর্থ উপার্জনের জন্য বিনিয়োগ করা হয়, সেই অর্থটুকুই হচ্ছে মূলধন। সুতরাং সকল অর্থই মূলধন নয়, সকল অর্থই মূলধন নয়। এরপর আসে দেখি, ব্যবসা বাণিজ্য আয় উপার্জনে ব্যবহৃত হয় এমন অর্থ সম্পদকে সাধারণত মূলধন বা পুঁজি বলা হয়। আমরা একটু আগে যেটা বললাম সেটাই এখানে প্রকাশ পেয়েছে। তো এই মূলধনের কি কি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই, সংক্ষিপ্ত আকারে বলবো। দেখো, মূলধন হলো মূলধনের উৎপাদনের উৎপাদিত উপাদান। দেখো যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের 4টি উপাদান আমাদের উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, কিন্তু সকল কিছু সৃষ্টি কিন্তু হচ্ছে ভূমি থেকে, অর্থাৎ প্রকৃতি থেকে। তাহলে হচ্ছে প্রকৃতিতে শ্রম দিয়ে যা উৎপাদন করি, সেটাই হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মূলধন। সুতরাং আমরা বলবো যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ আমরা শ্রম দিয়ে ভূমিকে ব্যবহার করে যা উৎপাদন করি সেগুলোই মূলধন হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? সেগুলো মূলধন হিসেবে ব্যবহার হয়। তারপর হচ্ছে মূলধন অতীত শ্রমের ফল। আমরা আজকে যে যে সম্পদগুলো মূলধন হিসেবে ব্যবহার করে থাকি, সেগুলো অতীতে পরিশ্রম করা হয়েছে। যেমন হচ্ছে আজকে তুমি পাটকে তুমি মূলধন হিসেবে ব্যবহার করছো, কিন্তু পাট কি একদিনে উৎপাদন হয়েছে? না, অনেক দিন থেকে তুমি শ্রম দিচ্ছ, অনেক দিন থেকে তুমি শ্রম দিচ্ছ, সেই শ্রমের ফলে পাট উৎপাদন হয়েছে, সেই পাটকে তুমি আজকে মূলধন হিসেবে ব্যবহার করছো। সুতরাং আমরা বলবো যে অতীতে শ্রম দেওয়ার ফলে যা উৎপাদন হয়েছে বর্তমানে তা মূলধন হিসেবে বিবেচিত হচ্ছে। তারপর হচ্ছে মূলধন সঞ্চয়ের ফল। একটু হ্যাঁ, তাহলে যেটা আলোচনা করছিলাম যে মূলধন সঞ্চয়ের ফল। দেখো হচ্ছে মানুষের আয় হয়, আয়ের একটি পুরো অংশটুকু ভোগ করে না। আয়ের কি পুরো অংশ মানুষ ভোগ করে? যাদের ইনকাম, তোমাদের কাছে কি মনে হয় মানুষের আয় যতটুকু করে তার প্রয়োজনের অতিরিক্ত যে পরিমাণ ইনকাম হয় তার একটি অংশ সঞ্চয় করে থাকে? সঞ্চয় করতে করতে একটি বড় একটা অ্যামাউন্ট হয়ে থাকে, সেটি কোনো একটা খাতে বিনিয়োগ করার সুযোগ যখন তৈরি হয় তখনই সেটাকে আমরা বলবো মূলধন। সুতরাং আমরা বলবো যে মূলধন সঞ্চয়ের ফল। কি বুঝতে পারছো? যাদের ইনকাম নেই, তাদের কোনো সঞ্চয় নেই। যাদের ইনকাম কম তাদের সঞ্চয় কম, যাদের ইনকাম বেশি তাদের সঞ্চয় বেশি। কারণ হচ্ছে যে মানুষের প্রয়োজনের একটি সীমা থাকে, সুতরাং এই সীমার অতিরিক্ত যতটুকু ইনকাম করে থাকে
সেই ইনকামের অংশটুকু ওরা সঞ্চয় করে থাকে। সুতরাং এই সঞ্চয় একটা পর্যায়ে এসে হচ্ছে বিনিয়োগ করার মতো মূলধনে রূপান্তরিত হয়ে থাকে। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? অলিভ, জি স্যার। সিয়াম, অনন, জি স্যার, শুনতে তানভীর? পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে মূলধনের উৎপাদন ব্যয় বিবেচনাযোগ্য। দেখো, মূলধনের উৎপাদন ব্যয় অর্থাৎ আমরা ভূমি এবং শ্রমকে ব্যবহার করে যা উৎপাদন করি সেগুলোর পেছনে খরচ আছে কি আছে না, বলো তো দেখি। আছে আছে জি স্যার। আছে। অর্থাৎ আমরা যে সকল সম্পদ ব্যবহার করছি মূলধন হিসেবে, সেগুলো উৎপাদনের পেছনে কোনো না কোনো খরচ দিয়েছে। অর্থাৎ তুমি কোনো ভূমি লিজ নিয়েছো, বাড়ি ভাড়া নিয়েছো, অথবা শ্রমিকদেরকে কাজে লাগিয়েছো, শ্রমিকদেরকে বেতন দিতে হয়েছে, তারপরে হচ্ছে যে পানি, সার ইত্যাদি ব্যবহার করে আমাদেরকে একটি পণ্য উৎপাদন করতে হয়েছে। সুতরাং এই উৎপাদনজনিত ব্যয়টুকু আমাদের হচ্ছে মূলধনের মূল ব্যয়ের সাথে যুক্ত হয়ে এটার ভ্যালুটা বাড়াবে। কি বুঝতে পারছো? সুতরাং আমরা বলি যে মূলধনের উৎপাদন ব্যয় বিবেচনাযোগ্য। মূলধন উৎপাদনশীল, অর্থাৎ যে মূলধন বলবে যে, আমরা একটু আগে বললাম উৎপাদনশীল মানে হচ্ছে যে এটি পুনরায় উৎপাদন করার ক্ষমতা রাখবে। যেমন ওই একটু আগে যেটা বাবার কথা বললাম যে 50,000 টাকা ইনকাম করে, যার 20,000 টাকা বাড়ির ভরণ পোষণ, বাকি 30,000 টাকা অন্য কোনো খাতে বিনিয়োগ করেছে অথবা খামার দিয়েছে। এই খামারে দুধ উৎপাদন হচ্ছে, ছাগল, গরু ইত্যাদি বড় হয়ে এগুলো আবার বিক্রি করে অর্থ ইনকাম করছে। তার মানে কি, যতটুকু মূলধন নতুন অর্থ উপার্জনে সহযোগিতা করছে সেটাই হচ্ছে আমাদের মূলধন। সুতরাং এই মূলধন উৎপাদনশীলতা বৃদ্ধি করে। এরপর হচ্ছে মূলধন অস্থায়ী। মূলধন অস্থায়ী মানে হচ্ছে যে মূলধন একটা পর্যায়ে এসে ব্যবহার করতে করতে শেষ হয়ে যাবে। বলতো দিকে মূলধনের ব্যবহারজনিত ক্ষতি আছে না? তোমার যে মোটরসাইকেল, যদি তুমি তোমার মোটরসাইকেল যদি তোমার ধরো কলেজে যাওয়া আসার জন্য যদি মোটরসাইকেল ব্যবহার করো, তাহলে সেটাকে আমরা মূলধন বলবো না। কিন্তু তুমি এই মোটরসাইকেল যদি ধরো কোনো একটি পণ্য মানে মানুষজনকে ক্যারি করার জন্য ব্যবহার করছো, রাইড শেয়ারিং এর জন্য, তাহলে এই মোটরসাইকেলটাই হবে তোমার মূলধন। তাহলে এই মোটরসাইকেল ব্যবহার করতে করতে এটার মূল্য কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। মূলধনের এই জন্য বলা হচ্ছে যে মূলধন অস্থায়ী। মূলধন বিভিন্ন বস্তুর জটিল সমষ্টি। একটু আগে যেটা বলা হলো যে বিভিন্ন বস্তুর জটিল সমষ্টি মানে হচ্ছে যে মূলধন যখন আমরা যেটাকে ব্যবহার করি সেটার পূর্বে শ্রম দিতে হয়, ভূমি ব্যবহার করতে হয়, তাই না? এগুলোর অনেকগুলো সংমিশ্রণ করে একটি মূলধন গড়ে ওঠে। তারপর হচ্ছে মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস, অর্থাৎ অতীতে পরিশ্রম করে যা আজকে উৎপাদন হচ্ছে তা আমরা নতুন করে ব্যবহার করব, আবার ব্যবহার করব ভবিষ্যতে ইনকামের জন্য। এই জন্য বলা হচ্ছে যে মূলধন আয়ের উৎস। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো মূলধন থেকে পেয়ে থাকি। কি মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান? এটি বরাবরই প্রশ্ন একটা হয়ে থাকে। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, ব্যাখ্যা করো 6 নম্বরে। তারপরে হচ্ছে যে কে কে চলে গেল নাকি এসছে? ওকে। তারপর হচ্ছে মূলধন সঞ্চয়ের ফল, মূলধনের উৎপাদন ব্যয় ব্যবহারযোগ্য, মূলধন উৎপাদনশীল, অস্থায়ী, মূলধন বিভিন্ন বস্তুর জটিল সমষ্টি, মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। এগুলো আমরা মূলধনের বৈশিষ্ট্য খুঁজে পাই। এরপর হচ্ছে মূলধনের গুরুত্ব। দেখো মূলধনের গুরুত্ব কি, যে সম্পদের সুষ্ঠু ব্যবহার করে। সম্পদের সুষ্ঠু ব্যবহার মানে হচ্ছে যে আমরা, এই সবাই শোনো, আমাদের প্রকৃতিতে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদগুলো ব্যবহার করার জন্য আমাদের যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোই আমরা বলবো সম্পদ, সেগুলোই বলবো আমরা মূলধন। তো এই মূলধনগুলো যদি পর্যাপ্ত পরিমাণ মূলধন না থাকে তাহলে সম্পদগুলো সুষ্ঠু ব্যবহার হবে না। তোমরা জানো যে আমাদের প্রকৃতিতে অনেক প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে, যেমন আমাদের স্বর্ণের খনি রয়েছে, তারপরে কয়লার খনি, গ্যাসের খনি ইত্যাদি আরো অনেকগুলো রয়েছে। কিন্তু এই কয়লার খনি, গ্যাসের খনি থেকে কয়লা উত্তোলন বা গ্যাসের খনি থেকে গ্যাস উত্তোলন, অথবা হচ্ছে যে সমুদ্রে আমাদের যে বিভিন্ন স্বর্ণের খনি রয়েছে, এই স্বর্ণের খনি থেকে স্বর্ণ উত্তোলনের জন্য আমাদের যথেষ্ট পরিমাণ শক্তি নেই, অর্থাৎ আমাদের যন্ত্রপাতি নেই, আধুনিক যন্ত্রপাতি নেই। বুঝতে পারছো? তো আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে আমাদের এই সম্পদগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, উত্তোলন করতে পারছি না। আমরা কি উত্তোলন করতে পারছি? কি মনে হয়? আমরা যদি আমাদের দেশে যে সম্পদগুলো রয়েছে এগুলো যদি, হ্যাঁ স্বর্ণের খনি আছে,
এই স্বর্ণের খনি থেকে আমরা যদি স্বর্ণ উত্তোলন করতে পারতাম, তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম এত এত হতো না, এগুলো আরো অনেক নিচে নেমে আসতো। বুঝতে পারছো? তো আমাদের উত্তোলন করার মতো জি পর্যাপ্ত স্যার। পরিমাণে মূলধন অর্থাৎ ওই যন্ত্রপাতি নেই, যার কারণে আমাদের সম্পদগুলো সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। আর তাছাড়া হচ্ছে যে কোনো সম্পদ ব্যবহার করতে চাইলে, যেমন কয়লার খনি থেকে কয়লা উত্তোলন করতে চাইলে তোমাকে অনেক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে যে অনেক টাকা পয়সার দরকার আছে, এগুলো অপর্যাপ্ততা থাকলে সম্পদগুলো সুষ্ঠু ব্যবহার হবে না। এরপরে দেশের অবকাঠামোর উন্নয়ন। দেশের অবকাঠামোর উন্নয়ন মানে কি, যে মূলধন যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে দেশের অবকাঠামো বলতে রাস্তাঘাট, বিল্ডিং, ইমারত, তারপরে হচ্ছে যে ব্রিজ, কালভার্ট, এগুলোকে বলা হয় দেশ অবকাঠামো। আবার ধরো বিদ্যুৎ চলাচলের জন্য যে খুঁটি তার সেট করা হয় সেগুলো অবকাঠামো বলবো। গ্যাস যাতায়াতের জন্য যে লাইন সেট করা হয় সেগুলো অবকাঠামোর মধ্যে পড়ে। তারপর হচ্ছে পানি, যে আমরা ওয়াসার পানি যে আমরা ঘরে ঘরে পাই, সেগুলোর জন্য আমাদের যে অবকাঠামো, যেগুলো যে লাইন তৈরি করা হয় সেগুলো অবকাঠামোর মধ্যে পড়ে। সুতরাং এই অবকাঠামোগুলো তৈরি করার জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন থাকে। যদি অর্থের পর্যাপ্ততা থাকে, তাহলে এই সম্পদ অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে, অন্যথায় হবে না। তারপরে শ্রম দক্ষতা বৃদ্ধিতে সহায়তা। কিভাবে শ্রম দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, তোমরা কি বুঝতে পারছো বাবা? জি স্যার। অনর, সিয়াম, জি স্যার। অলিদ? ইয়েস স্যার। হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবে সাথে সাথে, তো এইটা আর একটু বুঝিয়ে বলেন, তাহলে আমার ওই সময় বলতে সুবিধা হবে। শ্রম দক্ষতা বৃদ্ধিতে সহায়তা কি, যখন এইরকম যন্ত্রপাতি থাকবে, অর্থের পর্যাপ্ততা থাকবে, তখন শ্রমিকরা নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে পারবে। সুতরাং এই নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে পারাও কিন্তু হচ্ছে শ্রম দক্ষতা বৃদ্ধিতে সহায়তা। তারপর হচ্ছে উৎপাদনের গতিশীলতা আনয়ন। উৎপাদনের গতিশীলতা আনয়ন কিভাবে হবে, যেমন ধরো যে তোমার প্রতিষ্ঠানে আহ, আহ, যে কাপড় উৎপাদন হচ্ছে অথবা যন্ত্রপাতি উৎপাদন হচ্ছে, এই উৎপাদন করতে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় অথবা যে অর্থ প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়, সেই অর্থ যন্ত্রপাতিগুলো কিন্তু আমাদের মূলধন। তো সুতরাং এই মূলধনগুলো কি করে, যখন পর্যাপ্ত থাকবে, যথেষ্ট পরিমাণে থাকবে, তখন আমাদের উৎপাদনের গতিশীলতা বাড়বে কি বাড়বে না, বলো তো দেখি, বাড়বে কি বাড়বে না? বাড়বে। রাইট। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। যখন আহ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি মানে হচ্ছে যে দেখো, যখন মূলধনের প্রয়োগটা বেশি হয় তখন কর্মসংস্থান সৃষ্টি হয়। যার মূলধন নেই সে কোনো ব্যবসা করতে পারছে না, কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছে না। কি ঠিক কিনা বলো তো দেখি? যার মূলধন জি রয়েছে, স্যার। একটি কারখানা গড়ে তোলা, জমি লিজ দেয়া, যন্ত্রপাতি ক্রয় করা, এর ফলে কি প্রতিষ্ঠান বাড়বে না কমবে? পারবে। পারবে। এর ফলে কর্মসংস্থান কি বৃদ্ধি পাবে কি পাবে না? স্যার পাবে। কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে মানুষের ইনকাম বৃদ্ধি পাওয়া বা ওই প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাওয়া। যদি ইনকাম বৃদ্ধি পায় তাহলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, ইত্যাদি বিষয়গুলো আমাদের মূলধনের উপর ডিপেন্ড করছে। যদি মূলধনের ঘাটতি থাকে, তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, মূলধন তারপরে প্রতিষ্ঠানের সংখ্যা পরিধি বৃদ্ধি পাবে না, মানুষের আয় ইনকাম কমে যাবে, ইত্যাদি বিষয়গুলো এটার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস, আহ মূলধনের উপর নির্ভর করে। আহ উৎপাদন ব্যয় হ্রাস মানে হচ্ছে যে যখন আমরা উৎপাদনের ক্ষেত্রে আমরা আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করি, উৎপাদনের ক্ষেত্রে যখন আমরা আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করি, তখন আমাদের মূলধনের যে উৎপাদনের জন্য যে ব্যয় হয় সেটা কমে যায়। তো আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে চাইলে, ব্যবহার করতে চাইলে তো তোমাকে অর্থের প্রয়োজন রয়েছে, ঠিক কিনা বলো তো দেখি? অর্থ মূলধনের প্রয়োজন আছে। ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা দ্রুত রেসপন্স করবে। আমি সহজ কিছু প্রশ্ন করব। যেমন আমি বলি যে আধুনিক যন্ত্রপাতি যদি হয় তাহলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। তা আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে তো অনেক টাকা পয়সার দরকার আছে। সুতরাং অনেক টাকা পয়সা যাদের আছে তারাই আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারবে, আর উৎপাদন করতে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। ঠিক আছে? জি স্যার। এই যে এটা একটা বিষয়। এরপরে উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন। যখন এই আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করা হবে, মূলধনের পর্যাপ্ততা থাকবে, তখন মানুষ প্রতিষ্ঠানে কি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পাবে যখন, তখন উৎপাদন ব্যয় হ্রাস পাবে, অল্প মূল্যে জনগণের কাছে পণ্যদ্রব্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। তখন মানুষের যখন ইনকাম বৃদ্ধি পাবে, তখন এই উৎপাদিত পণ্যের প্রতি মানুষের যতটুকু ভোগের চাহিদা রয়েছে সেটুকু পূরণ করতে পারবে। সুতরাং উৎপাদন ও ভোগের মধ্যে একটি সমন্বয় সাধন ঘটে থাকে মূলধনের ব্যবহারের ফলে। কার কোনো প্রশ্ন আছে বাবা মূলধনের বৈশিষ্ট্য এবং মূলধনের গুরুত্ব নিয়ে?
স্যার এটা আরেকবার বলবেন, উৎপাদন ও ভোগের মধ্যে উৎপাদন ও ভোগের মধ্যে যদি, আচ্ছা বলো দেখি, তোমার ভোগের চাহিদা রয়েছে, উৎপাদন যদি বেশি না হয়, উৎপাদন যদি বেশি না হয় তাহলে তোমার ভোগের চাহিদাটা কি মিটবে? না স্যার। তুমি ভোগ করতে চাচ্ছ কিন্তু উৎপাদন হচ্ছে না, কিন্তু তুমি ভোগ করতে চাচ্ছ উৎপাদন বেশি হচ্ছে, তাহলে তোমার ভোগের প্রবণতা বাড়বে। তাহলে উৎপাদনও বেশি হচ্ছে, ভোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তোমার উৎপাদন কম হচ্ছে, ভোগের প্রবণতাও কমবে, চাইলেও তুমি ভোগ প্রবণতা বাড়াতে পারবে না। আবার ধরো প্রতিষ্ঠান কি করে, যখন ভোগের প্রবণতা বাড়বে, যাদের মূলধন বেশি রয়েছে তারা বেশি উৎপাদন করবে। কি ঠিক আছে তো? আচ্ছা স্যার। এই জি বিষয়গুলো, স্যার। এটা হলো উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন। যারা মূলধন সরবরাহ করে থাকে, যারা মূলধন সরবরাহ করে থাকে তারা এই মূলধন সরবরাহের বিনিময়ে সুদ পেয়ে থাকে। কি পেয়ে থাকে বলো দেখি? সুদ। সুদ। সুদ পেয়ে থাকে। আমি আবার বলি, তুমি যদি ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করো, অর্থাৎ ব্যাংক থেকে অর্থ সংগ্রহের বিনিময়ে ব্যাংককে কি দিতে হবে? সুদ দিতে হবে। তার মানে সুদ দিতে হবে। মূলধনের মূলধনের বিনিময়ে তোমাকে সুদ পরিশোধ করতে হবে। সুতরাং মূলধন যোগানদাতা কি পেয়ে থাকে বলো তো দেখি? সুদ। সুদ পেয়ে থাকে। আর যারা শ্রম দিয়ে থাকে তারা কি পায়? স্যার তারা মুনাফা পায় স্যার। মজুরি পায়। মুনাফা স্যার। যারা শ্রম দেয় মজুরি। তারা মজুরি পায়, যারা শ্রম দিয়ে থাকে তারা মজুরি পেয়ে থাকে। কি বুঝতে পারছো? Yes, আর sir. যারা ভূমির মালিক তারা কি পায়? খাজনা পায়। যারা ভূমির মালিক তারা কি পায়? খাজনা। খাজনা পায়। রাইট। এরপরে আসো দেখি আমরা সংগঠন নিয়ে আলোচনা করব। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধান পূর্বক কোন প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ কাজকে সংগঠন বলে। সংগঠন আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় পড়ব সংগঠন কাকে বলে। ঠিক আছে? তো সংগঠন হচ্ছে, দেখো, একটি প্রতিষ্ঠানের প্রথমে কাজগুলোকে ভাগ করা। প্রতিষ্ঠা যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, এগুলো কাজগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা। এখন প্রত্যেকটি বিভাগের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো নির্ধারণ করা, কোন কোন বিভাগের কি কি কাজ। এখন এই দায়িত্ব কর্তব্যগুলো নির্ধারণ করার পর যোগ্য ব্যক্তির উপর এই দায়িত্ব কর্তব্যগুলো অর্পণ করা। একজন ক্রয় ব্যবস্থাপককে ক্রয় বিভাগে দায়িত্ব দেয়া, একজন বিক্রয় ব্যবস্থাপককে বিক্রয় বিভাগে দায়িত্ব দেয়া, একজন অর্থ ব্যবস্থাপককে অর্থ বিভাগে দায়িত্ব দেয়া। যাকে অর্থ বিভাগে দায়িত্ব দেওয়া হবে তিনি ওই বিভাগের ওই বিষয়ের দক্ষ হবেন। কি ঠিক কিনা বলো তো দেখি? ঠিক বলছে? জি স্যার। Yes, sir. রাইট। এখন এই ক্রয় বিক্রয় অর্থ হিসাব বিভাগ, এই যতগুলো বিভাগ রয়েছে এই বিভাগগুলোর মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করার নামই হচ্ছে আমাদের সংগঠন। আবার আরেকটি বিষয় রয়েছে, তোমরা জানো উৎপাদন করতে আমাদের কয়টি উপকরণ লাগে? চারটি। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাই না? তাহলে প্রথম তিনটি উপকরণ দেখো, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি উপকরণকে যদি একত্রিতকরণ না হয়, করা না হয় তাহলে উৎপাদন হবে? কি মনে হয়? না। তাহলে এই তিনটি উপকরণকে একত্রিতকরণ করা, সেটাই বলছে যে এই যে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করা, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধনকে একত্রিত করা, এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধান পূর্বক, সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধান করতে হবে। কোন প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণের কাজকে সংগঠন বলে। তোমরা বুঝতে পেরেছো এটা? জি স্যার। তার কোনো প্রশ্ন আছে? অনন অনন প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তাহলে এই সংগঠনের আমরা কি কি বৈশিষ্ট্য পাইলাম? যে সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেমন ফুটবল সংগঠন আছে না, বলো তো দেখি? ক্রিকেট সংগঠন আছে না, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, এগুলো এক একটা করে সংগঠন। আবার ধরো একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি গার্মেন্টস প্রতিষ্ঠান, এরকম এক একটা করে সংগঠন। এরা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়ে থাকে, গড়ে ওঠে। উপাদানগুলো সমন্বয়। সংগঠন কি করে? ভূমি, শ্রম, মূলধন, এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর মধ্যে একটি সমন্বয় তৈরি করে। তারপরে শ্রম বিভাগ, একটু আগে বললাম যে শ্রমগুলোকে মানে একটি প্রতিষ্ঠানের কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে ভাগ করা হয়। কি কি ভাগ করা হয়? যেমন ক্রয় বিভাগ ক্রয় সংক্রান্ত কাজ, বিক্রয় সংক্রান্ত কাজ, হিসাব সংক্রান্ত কাজ। এই কাজগুলো কি সবগুলো একই রকম কাজ বলতো? না।
যেহেতু নয়, সুতরাং এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করার নামই হচ্ছে শ্রম বিভাজন। দায়িত্ব দায় দায়িত্ব বন্টন মানে দায়িত্ব কর্তব্য বন্টন। যাকে যাকে হচ্ছে ক্রয় বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে সে শুধু ক্রয় করবে, যাকে বিক্রয় বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে সে শুধু বিক্রয় করবে, কোনো কিছু ক্রয় করতে পারবে না। আর যারা উৎপাদন করবে তারা শুধু উৎপাদনই করবে, কোনো কিছু ক্রয় করবে না, বিক্রয় করবে না। সুতরাং এই দায় দায়িত্ব বন্টন তাদের মধ্যে করা হয়ে থাকে। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ কি, যে এই যে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থ বিভাগ, এরকম যে অনেকগুলো ভাগ করা হলো, প্রত্যেকটি ভাগের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করে দেওয়া হয়, সমন্বয় সাধন করা হয়ে থাকে। এই কাজগুলো আমরা, এই বৈশিষ্ট্যগুলো আমরা সংগঠনের মধ্যে খুঁজে পাই। বলো, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে পরেরটাতে চলে যাই। তাহলে এই যে আমরা দেখলাম হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য দেখলাম, এখন এই সংগঠনের প্রকারভেদ আমরা একটু দেখব। আমরা হচ্ছে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রে এই সংগঠনের ধারণায় দেওয়া হয়েছে, ওখানেও 5টি অধ্যায়ের আলোচনা করা হয়েছে, 5টি অধ্যায়, সেই অধ্যায়গুলো আমরা আলোচনা করব। এখানে আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা করি। দেখো, সংগঠনের প্রকারভেদ মালিকানার উপর ভিত্তি করে, মালিকানার উপর ভিত্তি করে, মালিক কয়জন, কারা মালিক, তার উপর ভিত্তি করে, কে মালিক, তার উপর ভিত্তি করে সংগঠনের প্রকারভেদ দেখো এখানে 5টি দেখানো হয়েছে। এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, যৌথ মূলধনী সংগঠন, সমবায় সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন। অনন বলো তো দেখি কি লেখা আছে, দেখে দেখে বলো তো। স্যার, এক মালিকানা সংগঠন, অংশীদারি সংগঠন, যৌথ মূলধনী সংগঠন, সমবায় সংগঠন আর রাষ্ট্রীয় সংগঠন। রাইট, এই 6টি সংগঠন তুমি দেখছো। সংক্ষিপ্ত আলোচনা এখন হচ্ছে, দেখো এক মালিকানা সংগঠন কাকে বলে? যে সংগঠনের মালিক একজন। কয়জন বলো? একজন। যে সংগঠনের মালিক একজন, হ্যাঁ মালিক, হ্যাঁ যে সংগঠনের মালিক একজন, একই সংগঠন মানে ওই সংগঠনটি গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ করে থাকেন, সেই সংগঠনকে বলা হয় এক মালিকানা সংগঠন। এরপরে হচ্ছে অংশীদারি সংগঠন। এক মালিকানা, হ্যাঁ বলো। মুদি দোকান না স্যার এক মালিকানা? হ্যাঁ হ্যাঁ, মুদি দোকান এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে। মুদির দোকান এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে। তুমি গিয়ে দেখবে যে কয়জন মালিক, ঠিক আছে? জিজ্ঞাসা করবে যে ভাই আপনারা কয়জন মালিক এখানে। এরপর আসলে কি, নামের পাশে তো স্যার কিছু একটা লেখা থাকে যে, হ্যাঁ এগুলোর একটা ব্যাপার আছে। হ্যাঁ, এগুলো নামের বিষয়ে আমি তোমাদেরকে কিছু তথ্য দিব, কিছু অনেক কিছু লেখা থাকে। এরপর আসলে কি, অংশীদারি সংগঠন, যে সংগঠনের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন, সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, এমন সংগঠনই হচ্ছে আমাদের অংশীদারি সংগঠন। এই সংগঠনের তাহলে কি কি বৈশিষ্ট্য খুঁজে পাই? সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং ব্যবসা যদি হয় তার সর্বোচ্চ 10 জন সদস্য হবে। এই সংগঠনের সদস্যদের দায় অসীম। এই সংগঠনটা সবাই মিলে পরিচালনা করতে পারে অথবা সবার পক্ষে মনোনীত একজন ব্যক্তি পরিচালনা করতে পারে। এদের মধ্যে চুক্তি অনুযায়ী একটি চুক্তি সম্পাদিত হবে, চুক্তি অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে, গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকবে। ঠিক আছে? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, আর চুক্তির মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য আমরা খুঁজে পাইলাম। ঠিক আছে? আর এক মালিকানা ব্যবসার মালিক একজন, একাই গঠন করেন, একাই পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করে থাকেন। যখন তখন ইচ্ছা তিনি ব্যবসা বন্ধ রাখবেন, খুলবেন, তার ইচ্ছা। একাই সকল মুনাফা ভোগ করেন, সকল ঝুঁকি তিনি বহন করেন, তিনি অর্থ সরবরাহ করেন, তিনি সংগঠনের দায়িত্ব পালন করে থাকেন এক মালিকানা ব্যবসায়। অংশীদারি সংগঠন কি, যৌথ মূলধনী সংগঠন কি? 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে যৌথ মূলধনী ব্যবসা বলে। 1994 সালের আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ও নিবন্ধিত
ব্যবসা প্রতিষ্ঠানটাই হচ্ছে যৌথ মূলধনী সংগঠন। এই যৌথ মূলধনী সংগঠনের এটি একটি হচ্ছে আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট একটি প্রতিষ্ঠান। এরপর হচ্ছে সমবায় সংগঠন। দেখো, এটাও আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান, এটাও আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান। এটি হচ্ছে একই এলাকার একই পেশাভুক্ত কমপক্ষে 20 জন ব্যক্তি, ওখানে কতিপয় ব্যক্তি লেখা থাকলো, কমপক্ষে 20 জন ব্যক্তি একত্রিত হয়ে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধনের জন্য যে সংগঠন গড়ে তোলে তাই হচ্ছে সমবায় সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, বরং এখানে যারা অন্তর্ভুক্ত সদস্য রয়েছে এই সদস্যদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। সমবায় সমিতি আইন 2001, বিধিমালা 2004 অনুযায়ী এই সমবায় সংগঠনটি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে? যে সংগঠনের মালিক রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সেই ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং জনসাধারণের কল্যাণ সাধন। এটি রাষ্ট্র পরিচালনা করে থাকে, জনসাধারণের কল্যাণ সাধনের জন্য এটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে থাকে। জনগণের কল্যাণের জন্য যে ব্যবসা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা প্রয়োজন, সরকার ওই ব্যবসা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে থাকে। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, তাহলে বইয়ে একটা আছে যে ব্যবসায় জোট। হ্যাঁ, ব্যবসায় জোট এটাও একটা বিষয়। ব্যবসায় জোট মানে হচ্ছে যে একই এলাকার কতিপয় ব্যবসার মালিক নিজেদের অধিকার আদায়ের জন্য একত্রিত হয়ে বা জোটবদ্ধ হয়ে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে থাকে সেটাকে বলা হয় ব্যবসায় জোট। যেমন FBCCI আছে, BGME আছে, নাম শুনেছো এগুলো? জি স্যার। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আরেকটি পেপারে আলোচনা করব। এগুলো হচ্ছে ব্যবসায় জোট। এরা একই এলাকার, ধরে নাও যে রংপুরের অথবা ঢাকার মোহাম্মদপুরের অথবা লালমনিরহাটের অথবা কুমিল্লার যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সব ব্যবসায়ীরা একটা জোট গঠন করেছে। কেন গঠন করেছে? এরা ওই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত কিছু নিয়ন্ত্রণ আরোপ করবে, কিছু নীতিমালা অনুযায়ী ব্যবসা পরিচালনা করবে, নিজেদের অধিকার আদায়ের জন্য অনেক সময় সরকারের সাথে দর কষাকষি করবে। কি বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে ব্যবসায় জোট। তাহলে আজকে তোমাদের কি পড়া থাকবে? বাড়ির কাজ হিসেবে থাকবে উৎপাদনের উপকরণ কাকে বলে, ভূমি কাকে বলে, মূলধন কাকে বলে, সংগঠন কাকে বলে। ঠিক আছে? এগুলোর একেবারে টোটাল ব্যাখ্যাটুকু তোমাদের কাছে থাকতে হবে। তো যারা আজকে ক্লাসে নেই তাদেরকে আজকে আমরা, হ্যাঁ বলো, আরেকবার বলবেন বাড়ির কাজ। প্রেজেন্টটা নিয়ে নেই, ওয়েট। আজকে রাতে ধরা হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো, কি বলছো তুমি? বাড়ির কাজ আরেকবার বলবেন? হ্যাঁ, ওই যে আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে তোমাদের সাথে, আর ক্লাসে রেগুলার উপস্থিত থাকবে। ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।